দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। সাথে আছি আমি সামান্তা। দর্শক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল গতকাল, কিন্তু সেটি আবার পিছিয়ে গেছে। এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কবে উনাকে নিয়ে যাওয়া হবে এবং বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের অনুপস্থিতি নির্বাচনের উপর কি প্রভাব ফেলবে সেই সম্পর্কেও জনগণ জানতে চায় সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, কোন দলের মধ্যে কি চলছে, এই সকল কিছু নিয়ে কথা বলবো আজকের আয়োজনে। পয়েন্ট আউট করার চেষ্টা করব যে রাজনীতিতে এখন কি কি অবস্থা চলছে। আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন কামাল উদ্দিন সবুজ, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব, স্বাগতম আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আছেন ইকবাল হোসেন তাপস, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, স্বাগতম আপনাকেও, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কামাল উদ্দিন সবুজকে দিয়ে শুরু করি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এটাই যে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য এবং তারেক রহমানও আমরা সেই সম্ভাবনাটা দেখতে পাচ্ছি না যে তিনি আসলে নির্বাচনের আগে আসবেন কিনা বা তফসিল ঘোষণার পরে আসবেন কিনা। এই যে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিএনপির থাকবেন না নির্বাচনের সময়, সেটি আসলে নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে গত 2 সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবারকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ওনার অবস্থা সংকটাপন্ন। বেশ কয়েকবার এর মধ্যে বিদেশে নেওয়ার কথা বলা হলেও ওনার শারীরিক অবস্থা ততটা উন্নতি হয় নাই দেখেই নেওয়া যাচ্ছে না। এর মধ্যে অ্যাম্বুলেন্সের কথা রেডি করা আছে। সর্বশেষ যেটা বলা হচ্ছে, বারবার বেশ কয়েকবার পিছিয়ে গেছে, সেটা হচ্ছে যে ওনাকে যেটা দল থেকে বলা হচ্ছে, এবং আপনি জানেন যে প্রতিদিনই ওনার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ব্রিফিং করা হয়, যা আপনার চিকিৎসকদের। সেই ব্রিফিংগুলো কতটুকু আসলে পরিষ্কার, জনগণ কি কোনো তথ্য পাচ্ছে? না, আমি তো মাঝে মাঝে একটু ইমপ্রুভমেন্টের কথা বলা হয়েছিল, যেমন 2 দিন আগে আমি বললাম যে উনি কিছুটা চোখ খুলেছেন, কিছুটা এসবও আসছেন ওনাদের ব্রিফিং এর মধ্যে, এটা আসছে। এবং আমরা কিন্তু মাঝে মাঝে স্থিতিশীলও বলছেন, আবার মাঝে মাঝে এটাও বলা হচ্ছে যে ওনার অবস্থা ততটা মানে উন্নত হয় নাই যে উনি এয়ার অ্যাম্বুলেন্সে করে যেতে পারে। এবং আসলে মেডিকেল টিম যেটা আছে আপনি জানেন যে, এবং আমি এখানে একটু যোগ করি যে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশীল অবস্থায় আছেন বা কোথাও দেখতে পাচ্ছি একদমই পরিবর্তনই, অবস্থা এখনো সংকটাপন্ন। এই যে এই বিভিন্ন ধরনের মতবাদগুলো আসছে, সেই সম্পর্কে কোনো ব্রিফিং আমরা একদম সর্বশেষ আপডেট কি বা ক্লিয়ার কোনো ব্রিফিং আমরা পাচ্ছি না যে তিনি কেমন আছেন। জনমনে কিন্তু এই জন্য একটা উদ্বেগ কাজ করছে। তাহলে এই ক্লিয়ারলি জানানোর চেষ্টা হচ্ছে না কেন? না, কিন্তু একটা জিনিস কি, মানে ওনার চিকিৎসার সঙ্গে যারা সংশ্লিষ্ট, আপনি জানেন যে এর মধ্যে বিদেশি টিমও এসেছে, যুক্তরাজ্য থেকে এসেছে, চীন থেকে এসেছে, এখানেও আছে। ওনারা সমন্বিতভাবে চিকিৎসাটা করছেন। সোশ্যাল মিডিয়াতে নানা কিছু আছে, মানে আজকেও ওনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে গুজবে কান না দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে যে নানা কথা আসছে, কেউ মনে করেন যে খালেদা জিয়া জীবিত আছেন কি জীবিত নেই, এই ধরনের কথাবার্তা আসছে, এইগুলোতে কান না দেওয়ার কথা বলা হচ্ছে। এখন কথাটা হচ্ছে বিদেশে নেওয়া না নেওয়া বিষয়টা তো আসলে চিকিৎসক টিম যেটা আছে, যারা এক্সপার্ট, তারা যদি ফিট না মনে করলেই তখন নেবে। এবং সেই জন্যই তারেক রহমান আসছেন না, বলা হচ্ছে যে উনি ওখানে অপেক্ষা করছেন, ওনাকে যদি বিদেশে নিয়ে যাওয়া হয় উনি সেগুলো দেখাশোনা করছেন। কিন্তু একটা যে কনফিউশনের কথা বলছেন, সেই কনফিউশন তো আছেই। আর একটা কথা হচ্ছে যে আপনি যে কথাটা জিজ্ঞেস করছেন, নির্বাচনে বাংলাদেশে এই মুহূর্তে গত কিছুদিন ধরে বাংলাদেশের টোটাল রাজনীতি এবং সব কিছু ফোকাল পয়েন্ট হয়ে গেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। এটা কিন্তু সত্যি কথা। এখন এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, কে এটা নানা কথা আসতে পারে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার যেই অবদান গণতন্ত্রের পুনরুদ্ধারে, এবং উনি যে দীর্ঘদিন উনি যে আপনার ক্ষমতায় ছিলেন, 3 দিনের প্রধানমন্ত্রী ক্ষমতার বাইরে ছিলেন, সব কিছু মিলিয়ে বাংলাদেশে এই মুহূর্তে ওনার মতো জনপ্রিয় নেত্রী আসলে কেউ নেই এই মুহূর্তে। তো কাজেই, এবং উনি শুধু এখন বিএনপির নেত্রী না, আপনি খেয়াল করে থাকবেন যে ওনার অসুস্থতার পর থেকে সাধারণ মানুষ ওনার দলের বাইরে এবং অন্যান্য রাজনৈতিক দল যেগুলো সবাই ওনার জন্য দোয়া করছেন। তো এটা থেকে তো প্রমাণিত হয় যে ওনার প্রতি শ্রদ্ধার জায়গাটা কোন জায়গায়। এটা খুব ভালো একটা দিক যে ওনাকে মানুষ সম্মান করছে এবং মানুষও ফিল করে যে দেশের যে ওনাকে আবার সুস্থ হয়ে ফিরে আসুক। তো এই জন্যই মনে করো যে খালেদা জিয়ার উপস্থিতি বা অনুপস্থিতি, এই দুটার মধ্যে অনেক তফাৎ আছে। রাজনীতির ক্ষেত্রে এটা বড় ধরনের প্রভাব পড়ে, বিএনপির উপরও পড়তে পারে। এখন বিএনপি সেই জায়গাটা কিভাবে ওভারকাম করবে। আবার পাশাপাশি যদি এটাও দেখি
যে দেখেন পরশুদিন আবার ওনারা যে আবার 36 জন নতুন মনোনয়ন দিয়েছেন, এর আগে 236 জন দিয়েছে, আবার রাজনৈতিক প্রক্রিয়াও চলছে যেন এবং তা না, বিএনপি এটাও বলেছে যে তারা নির্বাচনী কাজকর্মে নির্বাচনের কাজে ফিরে আসছে, মানে আসছে এবং চলছে। কিন্তু আবার এটাও ঠিক যে ওনাদের নেতাদের অনেকেরই অনেক রাজনৈতিক কর্মসূচিতে ওনারা বন্ধ করে দিয়েছেন, স্থবির হয়ে গেছেন, বিকজ তারা ওনাদের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা বেশি উদ্বিগ্ন। এটা তো আছেই, এটা থাকাটাই স্বাভাবিক। এবং শুধু বিএনপি নয়, আমরা অন্যান্য কিছু রাজনৈতিক দলেরও কর্মসূচি দেখলাম যে স্থগিত হয়ে গেছে এবং তাদের এটা অ্যানাউন্স করা হয়েছে, পরে এখন আপাতত আপনার সেটা তারা স্থগিত করে দিয়েছে। কিন্তু এই প্রশ্নটা ওই জায়গায় যায় যে সবাই মনে করছে যারা এখন রাজনীতি, যে বেগম খালেদা জিয়ার মানে শারীরিক অবস্থা বা ওনার ভাগ্যে কি ঘটে বা ওনার কী হবে, এইসব নিয়ে বাংলাদেশের রাজনীতি বা আগামী নির্বাচন সঠিক সময় হবে কি না, এই নিয়ে কিন্তু নানা প্রশ্ন আসছে। এটা কিন্তু আসাটা অস্বাভাবিক না, কারণ এই জন্যই না, কারণ ওনারা বিএনপি যেহেতু সবচেয়ে সর্ববৃহৎ দল এবং বিএনপিকে তো এই নির্বাচনটা করতে হবে। যদিও বিএনপি বলছে যে তারা এই নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু তারপরেও খালেদা জিয়ার এই অবস্থা তো আসলেই প্রভাব পড়ছে। এটা শুধু বিএনপির উপর না, অন্য রাজনৈতিক দলের উপরও পড়ছে। এই যে এখন কিন্তু বেগম জিয়া আসলে সর্বজন গৃহীত নেত্রী হয়ে উঠেছেন, বা অন্যান্য শুধুমাত্র বিএনপি নয়, সকল দল তাকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে। এই অবস্থায় তিনি বা তারেক রহমান যদি দেশে না থাকেন, তাহলে নির্বাচনে কেমন প্রভাব পড়বে? ধন্যবাদ আপনাকে, আমার সহচালক আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে খালেদা জিয়া এবং বিএনপির নেত্রী খালেদা জিয়া এবং বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সব কিছু মিলে এটির গুরুত্বটা এত বেশি বেড়ে গেছে যে সারা বাংলাদেশ এই মুহূর্তে তাকিয়ে আছে খালেদা জিয়ার কি হচ্ছে এবং উনি কখন সুস্থ হবেন। দেখেন, মানুষের আমরা যখন জন্মেছি, মৃত্যু তো আমাদের জন্য অবধারিত। তারপরেও আমরা সবসময় বলি মৃত্যুর একটি সময়কাল, অনেক সময় আমরা বলে থাকি যে এই সময়টায় বেঁচে থাকলে ভালো হতো, এই সময়টায় অসময়ে চলে গেলেন, এই ধরনের অনেক কথা আমরা কিন্তু বলি। আজকে যে সময়টা বাংলাদেশের রাজনীতির জন্য এবং বিএনপির জন্য, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় খালেদা জিয়ার সুস্থতা আমরা কামনা করি এবং দেশবাসী সবাই কামনা করছে। যেখানে আজকে তার এই যে সুস্থতা অসুস্থতা এবং তাকে বিদেশে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে যে একটি ঘোলাটে পরিস্থিতি, দোলাচলে আসলে আমরা দুলছি, এবং এই নিয়েও কিন্তু রাজনীতি হচ্ছে। এটাকে আসলে কেমন ভাবে দেখছেন? বিভিন্ন দল রাজনীতি করার চেষ্টা করছে, বা বিএনপিও কি করছে আমরা স্পষ্ট না। এটা খুব স্বাভাবিক। বিএনপিও এটাকে খুব খোলসা করে বলছে না। স্বয়ং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সাহেবও খোলসা করে বলছেন না উনি কেন দেশে আসতে পাচ্ছেন না, কোথায় সেই বাধাটি। এবং গত কিছুদিন ধরেই শুনছি যে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, লন্ডনে নিয়ে যাওয়া হবে অথবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে, সেটাও বিলম্বিত হচ্ছে। সেখানেও বিভিন্ন কারণ আমাদের সামনে, আমরা যেটা সংবাদ মাধ্যমে যেটা জানতে পারছি, এবং ওনাদের ব্রিফিং থেকে পরিচ্ছন্ন করে কেন জনগণকে জানাচ্ছেন না আমি ঠিক বলতে পারবো না। তবে নিশ্চয়ই এর মধ্যেও দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতি নিহিত আছে বলেও অনেকে সন্দেহ করছে, এবং আমারও তাই মনে হচ্ছে যে এখানে এমন কিছু থাকতে পারে যেটা জাতির কাছে প্রকাশ করা এই মুহূর্তে কোনো দলের কাছে আমরা ঠিক খবরটি আসলে পাচ্ছি না, কোনো রাজনৈতিক দলের কাছে। আমরা একটু রাজনৈতিক আলাপে আবার ফেরত আসি, নির্বাচনের আলাপে। আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে এখন জাতীয় পার্টি অন্য যে দুটি ভাগ ছিল সেটা এক হয়ে গিয়েছে, এবং আপনাদের দলটি কিন্তু এখন আলাদাই আছে জিএম কাদেরের নেতৃত্বে। এখন আবার লাঙ্গল আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল ভোটে যাবে, তাহলে কোন লাঙ্গলটি আসলে ভোটে যাচ্ছে? দেখেন, জাতীয় পার্টি কিন্তু একটি, জাতীয় পার্টি লাঙ্গল একজনের কাছেই আছে একটি। এখানে এই দল ভেঙে যারা বের হয়ে গেছেন তাদের নিজস্ব মার্কা আছে, তাদের কাছে কিন্তু কারোর কাছে লাঙ্গল নেই। যেমন বাইসাইকেল আছে, আনোয়ার হোসেন মঞ্জুর কথা বলেছেন। উনি যদি কোনো জোট করে কাউকে নিয়ে, সেটা করতেই পারে, ওনার গণতান্ত্রিক অধিকার। এবং সেখানে যদি জাতীয় পার্টি যারা বিগত দিনে করেছে, যেমন আনোয়ার হোসেন মঞ্জু সাহেবও জাতীয় পার্টি করেছেন এবং উনি একসময় মহাসচিবও ছিলেন, মন্ত্রী ছিলেন,
এখন ওনার সাথে জাতীয় পার্টির থেকে পদত্যাগ করে অথবা জাতীয় পার্টি আর করবে না এরকম কোনো মানুষ যদি ওনার সাথে গিয়ে জোট করতে পারে এবং ওনার বাইসাইকেল নিয়ে উনি নির্বাচন করতে পারে। লাঙ্গলের রেজিস্ট্রেশন এবং লাঙ্গলের চেয়ারম্যান জনাব জিএম কাদের। সুতরাং আমাদের দল থেকে এখন পর্যন্ত নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। এখানে একটা জিনিস আমি গতকালকে দেখলাম যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, উনি তো আসলে প্রেস সচিবটা উনি একজন রাজনীতিবিদ। উনি যেভাবে কথাবার্তা বলে মনে হয় যেন উনি বড় একজন রাজনীতিবিদ। উনি জাতীয় পার্টিকে ইচ্ছে মতো নানান কথা গালিগালাজ করার পরে উনি বললেন যে জাতীয় পার্টি নির্বাচনে যেতে পারবেন। জাতীয় পার্টি নির্বাচনে যেতে পারবে না এই কথাটা কে বলছে? কোন আইনে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না বা কখন ঘোষিত হয়েছিল? কখনোই কিন্তু হয়নি। তাহলে উনি আগ বাড়িয়ে কেন বলতে যাচ্ছেন যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবেন? এটা একটা সন্দেহজনক কথাবার্তা। সুতরাং আমরা নির্বাচনে যাব কি যাব না, আমাদেরকে দীর্ঘদিন কোনো সংলাপই ডাকা হয় না, আপনারা জানেন। একবারই শুধু সংলাপে ডাকা হয়েছিল। আমি জানি না এটা বাধ্যতামূলক কিনা, বাট তারপরেও সকল রাজনৈতিক দলকে ডেকেছেন, আমাদেরকে ডাকেনি। আমরা এই সরকারের কোনো আলোচনায় নেই, আমরা কোনো সভা সমিতি মিটিং আমরা করতে পারি না। সেখানে আমরা কি করে নির্বাচনে যাব আমি বুঝতে পারছি না। আমরা যখন নির্বাচনে যাব, আমরা যখন মিছিল করব, মিটিং করব, নির্বাচনী প্রচারণায় যাব, তখন যে আমাদের উপরে মব হবে না, আমাদের উপরে যে হামলা হবে না, এই দায়িত্বটা কে নেবে? তো সুতরাং জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না সেটা অনেক কিছুর উপরে এখনো ঘোলাটে হয়ে আছে। আসলে আমরা আবারও কামালউদ্দিন সবুজের কাছে শুনবো। এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে অনেক শিবির কর্মী আগে ছাত্রলীগের মাঝে ঢুকেছিল, এখন তারা আত্মপ্রকাশ করছে বা বলেছিল যে সেটি একটি কৌশল ছিল। এখন আবার জাতীয় পার্টি যদি নির্বাচনে যায়, সেখানে কি আবার আওয়ামী লীগদের সাথে একটু জোট গঠন করার পরিকল্পনা বা এই যে ভেতরে ঢুকে যাওয়ার যে রাজনীতি চলে সেগুলো হওয়ার সম্ভাবনা আছে কিনা? সেটা তো আছেই, সেটা এখন না, আগেও ছিল, এখন অনেক বেশি। সেটা হচ্ছে যে যেরকম আপনি নিজেই বলেছেন যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকেছে। এখন যখন একটা পরিবর্তিত পরিস্থিতি, তখন তারা নিজেরাই স্বরূপে আত্মপ্রকাশ করেছে। এখন জাতীয় পার্টির সঙ্গে না, এই কথাটা আমি বলতে যে একটু আমাকে একটু বলতে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টি যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী ছিল এবং তাদের সঙ্গে সরকারও গঠন করেছে এবং তাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেছে, সেই জন্য আজকে জাতীয় পার্টি নিয়ে নানা তর্ক বিতর্ক আছে। তো কাজে আওয়ামী লীগ যেহেতু কার্যক্রম যেহেতু নিষিদ্ধ আছে, এই ধরনের কথা কিন্তু এর আগেও একবার অনেকটা আলোচনা হয়েছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে তারা কী করতে পারে। তারা কিছু কিছু ক্ষেত্রে জাতীয় পার্টির ভিতর দিয়ে হয়তো তাদের জাতীয় পার্টির প্ল্যাটফর্মে আওয়ামী লীগের লোকজন মনে করেন আপনি নমিনেশন পেল, কারণ তারা তো লোকজন, এটা হতে পারে, সেটা সম্ভাবনা তো আছেই। এর বাইরে অন্যান্যভাবে হচ্ছে স্বতন্ত্র হিসেবে তারা দাঁড়াইতে পারে, তারা অন্যভাবেও দাঁড়াইতে পারে। তো এই আলোচনা আছে। কাজেই ঢুকে যাওয়ার যে বিষয়টা, কাদের আওয়ামী লীগের নেতারা যারা আছে তারা হয়তো অনেকে দেশের বাইরে চলে গেছে, বিএনপির মধ্যেও তো অপ্রত্যাশিত অনেকে ঢুকে গিয়েছে। আবার যে আসনগুলো এখনো খালি আছে সেগুলোতে বিএনপি কাকে নেবে না, সেটা তো আপনার কালকে না পরশুই আপনার বিএনপি মহাসচিব বলছে, সেগুলো হচ্ছে তাদের সঙ্গে যেই গণতন্ত্র মঞ্চ যেটা আছে, তাদের যে শরিক দলগুলো, তাদের জন্য রাখা হয়েছে। তো তারা কাদেরকে নমিনেশন বাকিগুলোতে দিবে, তো সেটা দেখলে তো স্পষ্ট হয়ে যাবে এরা কোন দলের লোক। এখানে বেশি লুকানোর বেশি নাই। রেজা কিবরিয়া কিভাবে নমিনেশন পেলেন? তার বাবা তো আওয়ামী লীগের ছিলেন। না, রেজা কিবরিয়া পিতা আওয়ামী লীগের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন দীর্ঘদিন। পরবর্তীতে ওনার অর্থমন্ত্রী ছিলেন। ওনার হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সময় নানা কথা হয়েছে, কিন্তু এরপরে রাজা কিবরিয়া এবং রাজা কিবরিয়ার আপনার পরিবার থেকে তখন ভিন্ন নানা কথা এসেছে এবং রাজা কিবরিয়া নিজেও ওনার পিতার হত্যার ব্যাপারে উনি যে দল করতেন সেই দলকে ইঙ্গিত করে নানা কথা বলেছেন। আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেছেন, আমরা এটা রেকর্ড আছে। তা এখন কথা হচ্ছে যে, এবং এরপর থেকে উনি আওয়ামী লীগের একজন কট্টর সমালোচক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এবং উনি তো আওয়ামী লীগ করেন নাই, পরে উনি বেশ কয়েকটা দল করেছেন, একাধিক দলে উনি ছিলেন, কিন্তু এটা আমরা জানি। এর আগে উনি আরও 2-3টা দলের মধ্যে ছিলেন, বেশি দিন স্থায়ী তো ছিল না, এক এক দলে ছিলেন 2-3 বার।
কিন্তু শেষ পর্যন্ত এই কিছুদিন আগে দেখলাম উনি বিএনপিতে যোগদান করেছেন এবং উনি হবিগঞ্জের একটা নির্বাচনী আসন থেকে নির্বাচন করবেন, এটা শোনা যাচ্ছে। এখন দল পরিবর্তন তো উনি করতে পারেন, উনি এখন মনে করছেন যে হয়তো বিএনপি এখানে এসে উনি হয়তো এখানে কমফোর্টেবল। বিএনপিতে কি আরো এখন এমন ঘটনা দেখার আমাদের না, সুযোগ আপনি হবে যে কিনা? প্রশ্নের উত্তর দিলেন যে উনি তো ওনার পিতা তো আওয়ামী লীগ করতেন, এখন কি এখন বাংলাদেশের ইতিহাসে তো বহু আওয়ামী লীগ আমরা দেখেছি বিএনপিতে আসছে, না, তবে আবার বাংলাদেশের ইতিহাসে কিন্তু বিএনপি পিতৃত্ব সূত্রে রাজনীতিটা পাওয়াও একটা ব্যাপার আছে। না, সেটা তো উনি কিছুদিন আমি যেটা বললাম যে উনি আওয়ামী লীগ ওইভাবে ওনার পিতার মতো মনে হয় করেন নাই, এমন করেন নাই। উনি আসলে একসময় তো আপনি জানেন যে উনি একটা বড় চাকরি করতেন, বিদেশে ছিলেন উনি, কিন্তু এমনি খুব আপনার রাজনীতিবিদ হিসেবে ওনার মূল্যায়ন যাই হোক না কেন, উনি কিন্তু একজন একাডেমিশিয়ান হিসেবে, একজন ইকোনমিস্ট হিসেবে উনি কিন্তু আসলে একদম তুখুর মানুষ এবং পড়াশোনা যার মানুষ, এটা তো নিঃসন্দেহ, এবং অনেক বড় বড় জায়গায় উনি চাকরি না, করেছেন। আমরাও আসলে কিন্তু এখন এনা রাজনীতি পিতার ট্যাগ পুত্রকে না লাগানো হোক সেই সংস্কৃতি থেকে না, আসলে বাংলাদেশে এরকম বহু উদাহরণ আছে, পিতা এক এটা রাজনীতি আমরা- করতেন, আমরা- পুত্র আর একটা রাজনীতি করেন, Yes, এটা আছে। ওটা থেকে আমরা বের হয়ে আসতে চাই, আসলে আমরা কাউকে ট্যাগ লাগাতে চাই না যে ওটা তো পিতা করতেই আওয়ামী লীগ পারে। করলেও না, আবার এরকমও ছেলে তো কেন আছে, করতে হবে? পিতা না শুধু একজন, আমি এরকমও তো আছে বাংলাদেশের ইতিহাসে, একসময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, যেমন রংপুরে আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিলেন মতিউর রহমান সাহেব নামে, সেই মতিউর রহমান পরে বিএনপিতে যোগ দিয়েছে এবং ওখান থেকে আমরা আসলে আরো চাই যেন প্রশ্ন কাজে না শুধু করতে হয়, মতিউর রহমান ব্যক্তি না, যেন বহু রাজনীতিটা করতে এবং পারে। অনেক জাতীয় পার্টির লোকও বিএনপিতে একই এসেছে, আবার ফ্যামিলিতে, বিএনপি একই থেকেও ফ্যামিলিতে। আবার আওয়ামী লীগও গেছে। কেউ একই ফ্যামিলিতে, কেউ বিএনপি হ্যাঁ, করে, কেউ এটা জাতীয় কিন্তু পার্টি করে। আপনার অনেক সুযোগ উদাহরণ আরো অবাধ হোক, এটাই আমাদের এটা কামনা। গণতান্ত্রিক অধিকার হতেই পারে। হতেই নিশ্চয়ই, পারে, একদম। হতেই পারে। আবার নাহিদ ইসলাম কিন্তু বলেছেন এনসিপির, তিনি বলেছেন যে এখন আসলে দলগুলো আরেকটু গুছিয়ে উঠলে নির্বাচনে আসা উচিত বা তফসিল ঘোষণা করা উচিত। এখন আসলে নির্বাচন ছাড়া তো আমাদের কোনো বিকল্পও নেই। জাতীয় পার্টি কি গোছানো আছে বা অন্যান্য কোনো দল আছে যেটা এখনো গোছানো না, তারা কেন এরকম মনে করছেন? দেখেন, বড় দলগুলো তারা সব সময় সংগঠিত থাকে, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারা কম বেশি সংগঠিত থাকে, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে তারা মাঠে নামতে পারে, কর্মসূচি দিতে পারে। বাট নাহিদ ইসলাম সাহেব কোন অ্যাঙ্গেলে কথাগুলো বলেছেন জানি না, তবে আমার মনে হয় ওনারা একটি সদ্য আত্মপ্রকাশ করা একটি দল, ওনাদের এখনও বাংলাদেশের সকল জায়গায় কমিটি আছে কি নাই, এবং নির্বাচনে ওনারা কতটা প্রস্তুত, এবং মাঠে ওনাদের কত কর্মী, কত জনসমর্থন আছে সেটাও প্রশ্নবিদ্ধ। সুতরাং উনি এটা বলতে পারে যে আরেকটু গুছিয়ে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। বাট ওনার কথায় তো নির্বাচন কমিশন বসে থাকতে পারে না, রাষ্ট্র বসে থাকতে পারে না। সেটা যদি হয়, একটা অভিযোগ কিন্তু এসেছিল তাদের কথাই, নির্বাচন কমিশন জাতীয় আমি পার্টিকে ডাকেনি। সেখানে আমি আসতে চাচ্ছি যে এটাই জাতির দুর্ভাগ্য, এই মুহূর্তে জাতির দুর্ভাগ্যই এটা যে নির্বাচন কমিশন এবং রাষ্ট্র একটি পক্ষ অবলম্বন করে ফেলেছেন। আমাদের এটা আশায় ছিল না। আমরা জুলাই আন্দোলনের পরে ভেবেছিলাম, সারা দেশবাসী ভেবেছিল যে ছাত্ররা আন্দোলন করেছে, ফ্রন্টলাইনে ছিল, এবং সকল দল মত নির্বিশেষে মানুষের, আওয়ামী লীগের বাহিরের, আমি মনে করি আওয়ামী লীগেরও কিছু অংশ যারা নিউট্রাল ছিল তারাও সমর্থন করেছে বলে আমার বিশ্বাস। তারপরে আমাদের একটা ধারণা ছিল দেশটি এইবার সর্বদলের মানুষকে নিয়ে একটি ভালো জায়গায় একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, কিন্তু সেখানে আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে হতাশ করেছে। আমরা দেখতে পেয়েছি যে উনি ওনার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার একটা চিন্তা অনেক আগেও ছিল। আপনারা জানেন, 11 এর সময় উনি একটি দল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, আবার উনি ফেরত গিয়েছেন। এইবার যখন উনি এই সুযোগটা পেলেন, উনি চিন্তা করলেন যে এই ছেলেদেরকে উনি কিভাবে প্যাট্রোনাইজ করা যায় এবং একটা দল কিভাবে করা যায়, আমার মনে হয় সেখান থেকে এই ছেলেপেলেদেরকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছে এবং তাদেরকে আমি বলবো স্পয়েল করে ফেলেছে। তাদের কাছে জাতির অনেক বড় আশা ছিল, তারা পারত প্রেশার গ্রুপ হিসাবে থেকে জাতিকে একত্রিত করতে পারত, কিন্তু সেটা করলো না। আপনার কাছে আবার আসবে, আমরা কামালউদ্দিন সবুজের কাছে শুনি, আসলে কি সেই ছাত্ররাই ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে ছাত্রদেরকে প্যাট্রোনাইজ করতে চেয়েছেন, নাকি ছাত্ররা আসলে তাদের পছন্দ মতো কাউকে বসাতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসাবে? না, সেটা তো যখন যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু ছাত্রদের সমর্থন তো ডেফিনেটলি ছিল, তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, এটা তো কোনো তারা বলেও না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বলেছেন যে
আমার মানে যারা ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিতেন, তাদের ইয়েতে আমি এখানে আসছি। নিয়োগদাতা। নিয়োগদাতা। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে তখন যে এই রাজনৈতিক দলগুলি মানে এখনো আছে, তখন তো এই রাজনৈতিক তবে আন্দোলনে তাকে তো অনুরোধ করে আনা হয়েছে সেটিও কিন্তু আমরা শুনেছি। আমি বলছি যে এই রাজনৈতিক দলগুলি ওনারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছে। এর পরবর্তী পর্যায়ে ওনার অনেক অ্যাক্টিভিটিস, ওনার অনেক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা, বিএনপিও সমালোচনা করেছে, আবার পক্ষেও বলেছেন, এনসিপিও সমালোচনা করে, পক্ষও নিয়েছে, জামাতও করে, পক্ষ নিয়েছে। এখন এগুলো তো আছে নানা, যখন যেটা যার মনে করেন, এক একটা রাজনৈতিক দলের তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, এক একটা হিসাব নিকাশ থাকে, সেই থেকে যখন যেটা মনে হচ্ছে যেন এই মুহূর্তে সরকারের এই পদক্ষেপটা তাদের জন্য একটু অসুবিধার জায়গা তৈরি করেছে, তখন তো সেভাবে বক্তব্যটা আসে, সেটা তো আসতেই পারে। কিন্তু মোটা দাগে সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করে বড় ধরনের আন্দোলনে সামিল হয়েছে, এটা এখন পর্যন্ত দেখিনি আমি। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদের সাথে আছি চ্যানেল আইয়ের সকল অনলাইন প্ল্যাটফর্মে। আপনারা চ্যানেল আইয়ের ফেসবুক, ইউটিউব এবং সকল ডিজিটাল মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এখন আসলে বাস্তব অবস্থাটা কি, বিভিন্ন দলের রাজনীতিগুলো বাদ দিয়ে বাস্তবে আসলে কি হলো? এই যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলাম, তারপর এখন আসলে নির্বাচন পিছিয়ে যাচ্ছে, এখন খালেদা জিয়ার অসুস্থতা, সেটার মধ্যে একটা শঙ্কায় আমরা আছি যে তফসিল ঘোষণা হলেও আসলে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে কিনা। না, সে কথাটা আমি তো একটু আগে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন এটা সত্যি কথা যে আমার সহ-আলোচক সে হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সুস্থতা এবং অসুস্থতা নিয়ে এটাকে কেন্দ্র করে অনেক কিছু আবর্তিত হচ্ছে এবং হবে বলে আমার ধারণা। কি হবে সেটা হয়তো পূর্ণাঙ্গ আলোচনা এখন করা যাবে না। কিন্তু কথা হচ্ছে, আপনি যে প্রশ্ন করেছেন যে নির্বাচন পিছিয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে এবং নিচ্ছে এবং যেসব বক্তব্য রাখছে, ইলেকশন কমিশন যা বলছে, যেসব কর্মকাণ্ড, এবং আপনার পরশুদিনও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আর্মির একটা অনুষ্ঠানে বলেছেন যে আপনার বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন এবং গণভোট উৎসব মুখর হবে। এখন পর্যন্ত এমন কোনো কর্মকাণ্ড দেখা যাচ্ছে না আপাত দৃষ্টিতে যেটা নির্বাচনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কিন্তু আশঙ্কার জায়গাটা ওই কারণেই তৈরি হয়েছে, যে কথাটা বললাম, যে রাজনৈতিক দলগুলোই তো নির্বাচন করবে। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল এখানে। তাদের নেত্রী এখন খালেদা জিয়া শয্যাশায়ী এবং খুবই অসুস্থ। উনার অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। তো এখন মনোবলটা তো নির্ভর করে না, মনোবল তো আছে, ছাড়াও অনেক কিছু নির্ভর করে। তো কাজেই সেই জায়গাটা তো রয়ে গেছেই। কিন্তু এই মুহূর্তে এমন কোনো রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দেখা যায় না। তবে যদিও এনসিপি কয়েকদিন আগে নির্বাচন কমিশনে বলেছে, যারা খালেদা জিয়ার এই অবস্থায়, শারীরিক অবস্থায় নির্বাচনটা সঠিক ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা, এই ধরনের একটা শঙ্কা প্রকাশ করেছে। এটা এনসিপি থেকে করা হয়েছে। কিন্তু এটা বিএনপি, যিনি বিএনপির নেত্রী খালেদা জিয়া, ওনার দল থেকে কিন্তু এটা এখন এই ধরনের শঙ্কা প্রকাশ করে নাই, জামাতও করে। বিএনপি সবসময় আসলে নির্বাচন চেয়েছে এবং ওই প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু আমি যে কথা বারবার বলার চেষ্টা করছি যে আপনার আমার মনে হয় না এমন কিছু বলা যাবে না এই মুহূর্তে অন্তত বলা যাবে না আজকে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে না। কারণ এটার পক্ষে কি যুক্তি আছে? আমরা তো একটা বারবারই কথা বলছি যে এখন খালেদা জিয়ার দিকেই সবাই ফোকাস। ওনার অবস্থা কি দাঁড়ায় সেইটাকে কেন্দ্র করে আমার মনে অনেক কিছু আবর্তিত হবে। ওকে, আমরা আবার ইকবাল হোসেন তাপসের কাছে শুনি। আমাদের কামালউদ্দিন সবুজ বলেছেন যে নির্বাচন হচ্ছে না, এই কথাটি আমরা বলতে পারি না স্পষ্টভাবে। আমরা কি বলতে পারি যে নির্বাচন হচ্ছে? আমি আমার সহ আলোকের সাথে একটু ভিন্ন মত প্রকাশ করতে চাই। আমরা কিন্তু নির্বাচনটা যে হবে এটাও আমরা স্পষ্ট করে বলতে পারছি না কিন্তু এখন পর্যন্ত, যেহেতু শিডিউল ঘোষণা হয়নি এবং নানান প্রেক্ষাপটে একটি অংশ আছে যারা আসলে অনেক দিন থেকেই বলে আসছে যে তারা এই নির্বাচন চায় না। যেমন তারা বলছেন যে আমরা গণভোটটা আগে চাই। হ্যাঁ, বিপক্ষে তাদের একটা মতামত আছে। এবং বিএনপির যে বর্তমান যে অবস্থা, খালেদা জিয়ার অসুস্থতা, এটা আর একটা কারণ হতে পারে। তো এই কারণ মিলে এবং এর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত বড় একটি নির্বাচন করার মতো সময় উপযোগী হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এখনও কিন্তু মব কিন্তু থেমে নেই। এখানে প্রতিদিনই দেখা যায় নানান রকমের মারামারি,
খুনাখুনি এগুলো প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেখানে স্পষ্ট করে বলা খুব মুশকিল। আমার কাছে মনে হচ্ছে যতই দিন যাচ্ছে নির্বাচনটা একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে কিনা এটা আমার কাছে মনে হচ্ছে। তার প্রধান যে কারণ আমার কাছে মনে হয় অনেকগুলো কারণের মধ্যে তারেক জিয়া দেশে ফিরে আসতে পারছেন না, এটা একটা বড় আমার মনে হয় একটা কারণ হতে পারে। কারণ তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসতে পারছে না। এই মুহূর্তে যে দলটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, আমরা দেখছি যে ওনারাই ক্ষমতায় আসবেন, হ্যাঁ সম্ভাবনাময় দল, সেই দলের প্রধান উনি বাংলাদেশে আসতে পারছে না। কোন মুহূর্তে? একটা জিনিস নির্বাচন, আর একটা হলো তার মা যিনি অসুস্থ এবং মৃত্যুশয্যায়, তাকে দেখতে পর্যন্ত আসতে পারছে না। তাহলে সেখান থেকে বুঝতে হবে যে ঘটনাটা খুব সিম্পল বলে আমার কাছে মনে হয় না। নিরাপদ নাই দেশে, নিরাপত্তা অভাব, এইটাই তো বলছে। উনি আসলে অ্যাসাসিনেশন হয়ে যেতে পারে, উনি আসলে ওনার লাইফ থ্রেট আছে, হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারে। তার মানে পরিস্থিতিটা অনুকূলে নয়। দেশের অবস্থাটা আসলে এখনো প্রত্যাশিত নয়, তার মানে না প্রত্যাশিত নয়, আবার প্রত্যাশিত নয়, এটা কি ওইভাবে কনক্লুড করা যাবে কিনা আমার এই ব্যাপারে সন্দেহ আছে। বিষয়টা হচ্ছে কিছুর সংখ্যা তো আছেই। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের আপনি এটা যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, গত 16-17 বছরে বাংলাদেশে এমন অবস্থা তৈরি হয়েছে, আপনার গণতন্ত্রের ক্ষেত্রে তো আপনার জানেন গণতন্ত্রের কবর রচনা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে আমরা এখনও পুরোপুরি আমার মনে হয় না যে শৃঙ্খলা ফিরে এসেছে, আমার মনে হয় না ব্যুরোক্রেসিতে ফিরে এসেছে, মনে হয় না। তো কাজেই এইসব যারা দেশকে পরিচালনা করেন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে এরা হলো অর্গান এক ধরনের বিভিন্ন, তো এই জন্য সংখ্যাটা তৈরি হয়েছে। আরও আছে, আরও অন্যান্য অর্গানসও আছে। তো কাজে এই জন্য মনে হচ্ছে যেন পরিবেশটা ততটা স্বাভাবিক নয়। একেবারে অস্বাভাবিক সেটাও বলা যাবে না, এটা বলবো না আমরা। অস্বাভাবিক তো আছেই, স্বাভাবিক তো আছেই কিছুটা, কিন্তু এর মধ্যেও অনেক কিছু অনুষঙ্গ দেখা যায় যে যেখান থেকে মানুষ মনে করে বা অনেকের ধারণা যে বাংলাদেশে এখনও সেই পরিবেশ তৈরি হয় নাই, কিছুটা সত্য মনে হয়। কারণ এখানে তো মনে করেন একটা এই আওয়ামী লীগের মতো একটা দলের পতন হয়েছে, তাদের কতগুলি এজেন্ডা আছে এখানে এবং তাদের লোকজন তো এখানে আছে বিভিন্ন জায়গায়, এই ধরনের একটা সংকট আছে। যখন আসলে আমার প্রশ্নটি করি, যখন হরতাল বা শাটডাউনে ডাক দেওয়া হয়েছিল তখন কিন্তু আমরাই আসলে সকলে মিলেই বলেছি যে আওয়ামী লীগের সেই সক্ষমতা এখন আর নেই, কিছু করতে পারবে না, বা তেমন কিন্তু কিছু দেখাও যায়নি আসলে। আমরা কিন্তু শাটডাউনে বা লকডাউনে শান্তিতেই ছিলাম, তেমন দুর্ঘটনাও ঘটেনি উল্লেখযোগ্য। তাহলে এখন আমরা কেন আবার শঙ্কা প্রকাশ করছি যে তারা নির্বাচন ভণ্ডুল করে দিতে পারে? সেই সক্ষমতা কি আওয়ামী লীগের বর্তমান সময়ে আছে? না, আপনি দেখেন না, কালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন কালকে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা আজকে ছাপা হয়েছে এবং আপনারা জানেন। উনি বলেছেন যে গত 5ই ডিসেম্বর উপলক্ষে, যেটা আপনি জানেন, যে আওয়ামী লীগ মানসিকভাবে এবং হলো একটা মানে আপনার গণতন্ত্র বিরোধী একটি দল, এবং সেখানে নানা কথা উনি বলেছেন এটার সপক্ষে। উনি তাহলে এটার মধ্যে তো কতগুলি মেসেজ আছে। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের যে কথাটা আপনি বলছেন, তাদের তো অ্যাপারেটাসগুলি রয়ে গেছে এখানে, যেটা আমি বারবার বলছি। সেগুলো আপনি যে শাটডাউন এবং লকডাউনের কথা বলেছেন, আপনাদের শোতে আমিও বলেছি, তারা দিয়েছে কিন্তু আবার মাঠে নাই। মাঠে আসার মতো পরিস্থিতি নাই তাদের এখন, কিন্তু সমর্থকরা রয়ে গেছে, তাদের অনেক দোসররা রয়ে গেছে। আমি বলছি না যে তাদের দোসররা, তারা সুযোগ পেলে সেইগুলি কাজে লাগাবে। সেখানে তারা এখানে রাজনৈতিক দলগুলো মনে করে, সরকারও মনে করে, বিভিন্ন স্টেক হোল্ডারও মনে করে, সুযোগ পেলে তারা এখানে নানা ধরনের বিশৃঙ্খলা বলে নাশকতা তৈরি করতে পারে বলে এই ধরনের আশঙ্কা আছে। সুযোগ পেলে করতে পারে। এখন মনে করেন সবাই অ্যালার্ট আছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, রাজনৈতিক দলগুলোও তো অ্যালার্ট আছে। তো কাজে এই ধরনের অবস্থায় মাঠে নেমে আওয়ামী লীগ একটা যাদের কার্যক্রম নিশ্চয় তারা কিছু একটা করে ফেলবে, করাটা একটু দুষ্কর ব্যাপার, কিন্তু সমর্থক গোষ্ঠী তো আছে, সেই জন্যই সংখ্যাটা রয়ে গেছে। মানে এই জন্যই বারবার বলে যে ঐক্যের কথা বলে, বিএনপি থেকেও শুনি, জামাত ইসলাম থেকেও শুনি, এনসিপি থেকেও শুনি, সরকার থেকেও শুনি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে যুদ্ধ করেছে,
তারা সবাই কিন্তু মাঝে মাঝে আতঙ্কিত হয়ে যায় এইসব কারণে। তো কাজে তাদের মধ্যে যত দূরত্বই থাকুক না কেন, ওই জায়গায় এসে কিন্তু আবার দেখা যায় যে একশোতে মিলিত হয়েছে। তাপস কি মনে করছেন এই যে আওয়ামী লীগকে যেভাবে আসলে পতন ঘটানো হলো, এরপর আওয়ামী লীগের যা অবস্থা, এখন কিন্তু আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরকেও হেয় করা হচ্ছে, এই অবস্থায় আসলে আওয়ামী লীগ এখন কতটুকু শক্তিশালী আছে, তারা নির্বাচন ভণ্ডুল করতে পারবে বা চেষ্টা করতে পারবে? দেখেন, নির্বাচনে কতটুকু ভণ্ডুল করার কাজ তারা করবে বা ভণ্ডুল করতে পারবে এটা নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। তবে সবাই যেভাবে বলে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আমি এটা বিশ্বাস করি না। আওয়ামী লীগের কতিপয় নেতারা এ দেশ থেকে ভেগেছে, কিন্তু আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী তারা তো এখানে রয়ে গেছে। তারা তো নির্বাচনে একটা ফ্যাক্টর। তারা যদি কিছু নাও করে, ভোট কেন্দ্রে যদি নাও যায়, সেটাও তো একটা প্রশ্নের মুখে নির্বাচনকে ফেলে দিবে যখন ভোট কাস্টিং কম হবে। তো সুতরাং আওয়ামী লীগের যে একেবারে কোনো শক্তি নাই এটাও বিশ্বাস করা ঠিক হবে না। আবার আওয়ামী লীগ যে নির্বাচনকে ভণ্ডুল করে দেবে এটাও আমি বিশ্বাস করতে চাই না। নির্বাচন যদি হয়, নির্বাচনের মতো করেই হবে, তবে একটি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচন হয়তো নাও হতে পারে। এটা আমি এই জায়গাতে অনেকেই প্রশ্ন তুলছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে সেটি ইনক্লুসিভ ইলেকশন হবে না। সেটা তো বটেই, আওয়ামী লীগ তো একটা অংশ। এটা তো বলতেই পারে যে আওয়ামী লীগ এবং 14 দলকে যদি নির্বাচনে না নেয় তাহলে একটি অংশ নির্বাচনে আসলো না। এটা তো খুবই সত্যি এবং বাস্তব। আওয়ামী লীগের সাথে আসলে 14 দলকে যুক্ত করে কথা বলার মতো পরিস্থিতি আছে? আমি যুক্ত তো অটোমেটিকলি হয়ে যায়, কারণ জাতীয় পার্টি, 14 দল, আওয়ামী লীগ এরা যেহেতু একে অপরের সাথে ছিল, তো সুতরাং তারা সবাই তো বাদ পড়ে যাচ্ছে। তাদেরকে ডাকছে না, জাতীয় পার্টিকেও ডাকছে না, তো মাঠে গেলে তাদেরকে উপরে হামলা হয়। তো সুতরাং এটা তো বলতেই পারে যে এই অংশের মানুষ যারা, তারা কোথায় ভোট দিবে, কাকে ভোট দিবে। তো তারা যদি ভোট কেন্দ্রে না যায়, সেটা একটা পার্সেন্টেজ যদি 10% হয়, 15, 20, অনেকে 25 বলে, 30 বলে, তো এই পার্সেন্টেজটা তো নির্বাচনে যাচ্ছে না। এবং এই নির্বাচন তো আওয়ামী লীগের সময়ও হয়েছে। বিএনপিকে বাদ দিয়ে, একটা বৃহৎ অংশকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করেছিল, যে কারণে আওয়ামী লীগের নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই। ওকে, কামালউদ্দিন সবুজ, এই যে জাতীয় পার্টিকে আমরা কিন্তু শুনতে পাচ্ছি আওয়ামী লীগ নিয়ে অনেক সমালোচনা করছে, ক্রিটিক করছেন, খারাপ দিকগুলো তুলে ধরছেন, তাও কেন আসলে জাতীয় পার্টি এবং 14 দল আওয়ামী লীগের নাম থেকে তাদেরকে আলাদা করতে পারছে না? জাতীয় পার্টিকে আওয়ামী লীগ থেকে আলাদা করতে পারছে না বিকজ গত 16-17 বছরে তারা আওয়ামী লীগের সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে তারা নিজেদের স্বতন্ত্র যে সত্তা সেটা প্রমাণিত করতে পারেনি বাংলাদেশের মানুষের কাছে। এটা একটা সমালোচনাটা করতেই হবে। তারা যদি আজকে আওয়ামী লীগের বিপক্ষে সত্যিকার অর্থে একটি বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতো সব দিক থেকে, নির্বাচন, তারপরে মনে করেন আপনার কথাবার্তায় তাদের অ্যাকশন, তাহলে হয়তো সেই জায়গাটা তৈরি হতো না। যেহেতু করতে পারে নাই, মানুষও বিশ্বাস করে না, বাংলাদেশের যে রাজনীতিগুলি এখন মাঠে সরব আছে তারাও বিশ্বাস করে। আমি আমি শেষ করি না। এখন এই ক্ষেত্রে এইটার সপক্ষে জাতীয় পার্টি যারা করেন তাদের যুক্তি থাকতে পারে, কিন্তু আমার ধারণা তাই যে তারা তো ওদের আপনার কি বলে সরকার গঠন করেছে, মন্ত্রিত্ব নিয়েছে, আবার যখন বিভিন্ন দলগুলি বিএনপির মতো দল সহ অন্যান্য দলগুলি যখন নির্বাচনকে ফার্সিক্যাল বলছিল, প্রহসনমূলক কিছু, কিন্তু তখন প্রত্যাখ্যান করছিল, তখন জাতীয় পার্টি কিন্তু এটাকে বৈধতা দিয়েছে। এবং এই কারণেই তাদের যে রেকর্ডটা, আমরা ইকবাল হোসেন তাপসের যুক্তিটা শুনে শেষ করব। আপনার আজকে ফেসবুকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদিক কায়েম একটা স্ট্যাটাস দিয়েছেন। উনি বলেছেন যে আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম, কিন্তু সেটা একটা পরিস্থিতির শিকার হয়ে আমরা ছিলাম। তাহলে এই যে বিষয়টি, এটা জাতীয় পার্টির জন্য কাজ করতে পারে না। জাতীয় পার্টি তো সবসময় পরিস্থিতির শিকারই ছিল, এবং জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব 17 বছরই সংসদে বসে দাঁড়িয়ে সে আওয়ামী লীগের বিরোধিতা করেছে এবং আওয়ামী লীগের কাজের সমালোচনা করেছে, এবং বৈষম্যের বিরুদ্ধে সবার আগে জিএম কাদের সাহেবই সংসদে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। ওকে, দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সকল সংকটময় অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা একটি নির্বাচনের দিকে এগিয়ে যাব, এবং বেগম জিয়ার সুস্থতা আমরা সেই সাথে কামনা করছি। আপনাদের মঙ্গল এবং সুস্থতা কামনা করে নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।